আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ উইথ কায়েস ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব সিজিডিএফ অডিটর 2019-এর ম্যাথের সলিউশন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোশ্চেন, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? তাহলে একটা বর্গাকার জমি এবং পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে বর্গাকার জমির কর্ণের 150%। অর্থাৎ বর্গাকার জমির কর্ণ যদি 100 হয়ে থাকে তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 150। তো 100:150 রেশিও সিম্পলিফাই করলে 2:3। অর্থাৎ বর্গাকার জমির কর্ণটা যদি 2 হয়ে থাকে তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 3। আবার বলা হচ্ছে আয়তাকার জমির প্রস্থের দৈর্ঘ্যের 1/3। তো দৈর্ঘ্য যেহেতু 3 তাহলে প্রস্থ হবে 1, 1/3, 3/1। এখন আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? তাহলে এখন বর্গাকার জমির ক্ষেত্রফল এবং আয়তাকার জমির ক্ষেত্রফলের সম্পর্ক আমাদের লাগবে। এখন বর্গাকার জমির ক্ষেত্রফল এখানে 98 বর্গমিটার আছে, বাট আমরা আমাদের এজাম্পশন অনুযায়ী এখানে ক্ষেত্রফলটা কত সেটা দেখি। এখানে বর্গাকার জমির যখন কর্ণ দেওয়া থাকে, বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল পাওয়া যায় কর্ণের স্কোয়ার বাই 2 করে। তার মানে 2 স্কোয়ার বাই 2, 4/2 হুইচ ইজ 2। তাহলে বর্গাকার এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2, আর এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3 × 1 হুইচ ইজ 3। তাহলে আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 3, বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা, বর্গাকার জমির ক্ষেত্রফল 2 এর শতকরা কত অংশ? অর্থাৎ 3/2 এর শতকরা কত অংশ? 3/2 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 150%। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার 150%, অপশন সি। কোশ্চেন নাম্বার 2, ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে 7:9। যদি কবি ববিকে 21টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 7:6। আবার যদি ববি কবিকে 11টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 5:8। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে? প্রাথমিক অবস্থায় ববি ইস টু কবি, তাদের কাছে যে আপেল আছে তা হচ্ছে 7:9। পরবর্তীতে তারা ইন্টারচেঞ্জ করলো, কবি ববিকে 21টি আপেল দিলে একটা রেশিও হয়, আবার ববি কবিকে 11টি আপেল দিলে আরেক রকম রেশিও হয়। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমরা প্রথমটা নিয়ে কাজ করছি, অর্থাৎ কবি ববিকে 21টি আপেল দিয়ে দিল, তখন রেশিও হচ্ছে 7:6। 7:6। এখন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 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 কবি আর ববির মধ্যে আপেলগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে, কিন্তু টোটাল আপেল কিন্তু চেঞ্জ হয়নি, টোটাল কিন্তু একই পরিমাণ থাকছে। তাহলে দুই ক্ষেত্রে টোটাল যদি সেম থাকে তাহলে আমাদের দুই ক্ষেত্রে টোটাল সেম করতে হবে। কিন্তু রেশিওতে প্রথমে আছে 7:9, অর্থাৎ 16, টোটাল হচ্ছে 16, কিন্তু সেকেন্ড কেসে রেশিওতে 7:6, তার মানে টোটাল 13। এখন দোনোটাকে সেম করতে গেলে আমরা এটাকে 7:9কে পরের রেশিও 7 + 6 13 দ্বারা মাল্টিপ্লাই করব, এবং দ্বিতীয়টাকে মাল্টিপ্লাই করব 7 এবং 9-এর যোগফল 16 দ্বারা। তাহলে দুটো ক্ষেত্রে সমান আপেল রেশিও পাওয়া যাবে। তো 7 × 13 91 ইস টু 9 × 13 117। আবার 7 × 16 হচ্ছে 112, অ্যান্ড 6 × 16 হচ্ছে 96। তাহলে এখানে ববি এবং কবির যদি হিসাবটা দেখি আমরা, কবির 117 থেকে 96 হয়েছে, মানে কমে গিয়েছে কারণ সে ববিকে দিয়েছে। তো দেখি কত কমেছে এখানে। 117 থেকে 96 21 কমেছে, 21 কমেছে। আবার ববির 91 থেকে 112 হয়েছে, ববিরও 21 বেড়েছে। দ্যাট মিন্স
এখানে কোশ্চেনে যেটা বলছে কবি ববিকে 21টা আপেল দিয়ে দিল, তার মানে কবির 21টা কমবে আর ববির 21টা বাড়বে, এখানে সেটাই ঘটেছে। তার মানে এক্স্যাক্টলি কবি এবং ববির যেই আপেলের সংখ্যা ছিল সেটা এই 91 অ্যান্ড 117। তাহলে কোশ্চেন হচ্ছে যে কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে। কবির কাছে ববি অপেক্ষা কতটি বেশি আছে, অর্থাৎ 117 91 থেকে কত বেশি। তাহলে এটাকে আমরা সাবট্রাক্ট করলে 117 মাইনাস 91 করলে 26টা বেশি। তার মানে এই কোশ্চেনের আনসার 26, অপশন বি। কোশ্চেন নাম্বার 3, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেওয়া হলো। অন্তত একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেওয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না। তো এখানে আমরা ইকুয়েশন দিয়ে হয়তো করা যাবে, আবার অ্যান্সার অপশন থেকে চেক করে দেখা যেতে পারে যে কোনটা ঘটতে পারে কোনটা হতে পারে না। তো যেহেতু কমপক্ষে একটা 250 টাকার এবং একটা 750 টাকার বৃত্তি থাকতেই হবে, তো আমরা সবচেয়ে বেশি সংখ্যকটা দিয়ে ট্রাই করে দেখি, অর্থাৎ 12টা 250 টাকা সম্ভব কিনা। তো 12টা যদি 250 টাকার বৃত্তি হয়ে থাকে তাহলে 12 ইন্টু 250 3000 টাকা, কিন্তু 3000 টাকায় তো টোটাল আমাদের বৃত্তির পরিমাণ। তো 3000 টাকার পুরোটাই যদি আমি 250 টাকা বৃত্তি দিয়ে দিই, তাহলে কোশ্চেনে যে বলা হচ্ছে অন্তত একটি 750 টাকা বৃত্তি দেওয়া হবে, এই শর্ত আর মেনটেন করা যাচ্ছে না। তার মানে এই 12টা 250 টাকা বৃত্তির সংখ্যা হতে পারে না। দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, 472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে। তো রাস্তার দৈর্ঘ্য 472 ধরে নিলাম এটা মিটার। একটা পিলার প্রথমে বসানো হলো যার প্রস্থ হচ্ছে 0.5 মিটার, তারপরে 20 মিটার পরে আরেকটা পিলার বসানো, তাহলে এখানে একটা গ্যাপ থাকবে 20 মিটারে। তারপর আরেকটা পিলার বসানো হলো লেটস এখানে, যেটারও প্রস্থ হচ্ছে 0.5, আবারও 20 মিটারের একটা গ্যাপ রাখা হলো। তারপর আবার আরেকটা পিলার বসানো হলো লেটস এখানে পিলারটা, এটাও 0.5। এভাবে করে কতগুলো পিলার বসবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা প্রথম রাস্তার এক পাশে কয়টা পিলার বসানো যায় এই অনুযায়ী সেটা বের করি, তারপরে দুই পাশেরটা বের করা যাবে, দ্বিগুণ করলেই হয়ে যাবে। তো তখন প্রথম পিলারটা বসানোর জন্য আমাদের 0.5 মিটার ডিস্টেন্স লাগলো। পরবর্তী প্রত্যেকটা পিলারের জন্য এই যে 20 মিটার, এখানে 20 মিটার এবং আরও 0.5 মিটার, পরবর্তী প্রত্যেকটা পিলারের জন্য 20.5 মিটার স্পেস প্রয়োজন হচ্ছে। তাহলে এভাবে 472 থেকে প্রথম পিলারের জন্য এই 0.5 মাইনাস করলে বাকি যেটুকু ডিস্টেন্স আছে ওইটুকু ডিস্টেন্সে প্রত্যেকটা পিলারের জন্য 20 মিটার স্পেস গ্যাপ এবং আরও 0.5 মিটার পিলারের জন্য টোটাল 20.5 মিটার স্পেস প্রয়োজন হচ্ছে। তাহলে কতগুলো পিলার বসবে ডিভাইডেড বাই 20.5 করলে পাওয়া যাবে। আর এর সাথে অরিজিনালি যে প্রথমে একটা পিলার বসছে সেটাও কাউন্টে আসবে, তার মানে প্লাস আরও 1 একটা পিলার। তাহলে এভাবে এটা বের করলে আমরা টোটাল এক পাশে কয়টা পিলার বসানো যায় সেটা পাওয়া যাবে। 472 minus 0.5 মানে 471.5 and divided by 20.5 plus 1। এখানে ডেসিমাল এক ঘর আগে আছে দুই জায়গায়, তাহলে ডেসিমাল উঠিয়ে দিলে এখানে 205 যদি 20 বার নেই তাহলে 200 ইন্টু 20 4000, 5 20 100, 4100 হবে। তাহলে 20-এর চাইতে কিছু বেশি যাবে, তো সেটা কত হতে পারে সেটা এককের ঘরের দিকে তাকালে 5 যেহেতু, তাহলে অড নাম্বার 3 হতে পারে, 3 5 15। এখন 3 দিয়ে যদি চেক করি 3 5 15 5 ক্যারি 1, এখানে 0 1 3, তারপরে 3 2 6, হ্যাঁ তার মানে এটা 23 হবে, 23 বার যাবে, 23 বার। আরও একটা রয়ে গেছে, আরও একটা, তার মানে 24 পিলার্স। তাহলে এক পাশে 24 পিলার, দুই পাশে 24 প্লাস 24 মোট 48টা পিলার বসবে। দ্যাট মিনস অ্যান্সার অপশন ডি। কোশ্চেন নাম্বার 5,
একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202তম সংখ্যাটি কত? তো একটা ধারার প্রথম সংখ্যাটা 2, তারপরে 4 বেশি মানে 6, তারপরে আবার 4 বেশি মানে 10, তারপরে আবার 4 বেশি মানে 14, এভাবে করে ধারার 202তম সংখ্যাটা কত? 202তম পদটার সংখ্যাটা কত? তাহলে এখানে ক্লিয়ারলি একটা সমান্তর ধারা, যেহেতু 4 4 করে বাড়ছে, সমান্তর ধারার জেনারেল টার্ম হচ্ছে, যে কোনো টার্ম n টার্ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এ হচ্ছে প্রথম পদ, এখানে সেটা 2, এবং n হচ্ছে আমাদের 202তম পদ, তাহলে 202 মাইনাস 1 মানে 201 ইন্টু ডি মানে হচ্ছে যে কমন ডিফারেন্স, যেটা এখানে 4 করে বেশি, সেটা হচ্ছে 4। তাহলে 201 ইন্টু 4 804 প্লাস 2 806, তাহলে 806, অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কটন আলীর গত 3 বছরের গড় আয় 55,000 টাকা। যদি সে দ্বিতীয় বছরে প্রথম বছরের 3/2 গুণ আয় করে থাকে এবং তৃতীয় বছরে 5/2 গুণ আয় করে থাকে, তাহলে তার দ্বিতীয় তৃতীয় বছরের আয়ের গড় টাকা কত? তো এখানে প্রথম বছর ইস্টু দ্বিতীয় বছর যদি আমরা দেখি, ফার্স্ট ইয়ার ইস্টু সেকেন্ড ইয়ার, তো এই সম্পর্কটা হচ্ছে দ্বিতীয় বছরে প্রথম বছরে 3/2, তার মানে দ্বিতীয় বছরে 3, প্রথম বছরে 2, সো এটা 2:3। আবার সেকেন্ড ইয়ার ইস্টু থার্ড ইয়ার, তৃতীয় বছরে দ্বিতীয় বছরে 5/2, তার মানে তৃতীয় বছরে 5, দ্বিতীয় বছরে 2, সো 2:5। এখন যদি আমরা ফার্স্ট ইস্টু সেকেন্ড ইয়ার ইস্টু থার্ড ইয়ার বের করি, তো এটা হবে 2 into 2 4, 3 into 2 6, and 5 into 3 15। তো এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের রেশিও হচ্ছে 4 6 15। এই 3 বছরের গড় আয় দেওয়া আছে 55,000 টাকা। তাহলে এখানে রেশিওতে সেই গড়টা কত? 4 + 6 10, 10 + 15 25। তাহলে রেশিওতে গড়টা হচ্ছে 25 হচ্ছে সাম, আর গড় হচ্ছে 3 বছরের /3। এই 25/3 যেটা, সেটা দেওয়া আছে 55,000 টাকা। আর রিকোয়ারমেন্ট হচ্ছে দ্বিতীয় তৃতীয় বছরের আয়ের গড় টাকা কত? তো দ্বিতীয়তে 6, তৃতীয়তে 15, 6 + 15 21, তার মানে গড় চাচ্ছি, তাহলে 21/2, এইটা কত? তো 25/3 55,000, 20/2 কত? তো এখানে প্রথমটা ভাগ হয়ে যাবে, এক বের করতে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 55,000 ডিভাইডেড বাই 25, এবং নিচের 3টে উপরে গুণ হয়ে উঠে যাবে, আর 21/2 গুণ হবে, তাহলে ইন্টু 21, আর ডিভাইড বাই 2টা এখানে নিচে গুণ হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 25 ইন্টু 2 হচ্ছে 50। এখন 55,000 মধ্যে কবার যায়? যদি এটা 100 হতো, তাহলে 55 টাইমস যেত। 55,000-এর মধ্যে 100 যদি হতো, 100 দিয়ে ভাগ করলে 550 হতো, কিন্তু 50 দিয়ে ভাগ করলে সেটা ডাবল হবে, অর্থাৎ 50 দিয়ে ভাগ করলে 550-এর ডাবল হচ্ছে 1100। তাহলে 1100 ইন্টু 3 ইন্টু 21, তো 3 ইন্টু 21 63, 1100 ইন্টু 63 হচ্ছে আমাদের প্রয়োজন, 1100 ইন্টু 63। তাহলে 6 এখানে 00, পরে 63 ইন্টু 1 মানে 3, হলো 6, 63 প্লাস 6 69, সো 69300, 69300 অপশন এ তে আছে, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে, এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটি ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? তো এটা একটা সেটের কোশ্চেন, আমরা সেটের কোশ্চেন 2/2 ম্যাট্রিক্সে করতে পারি ইজিলি। তো 2/2 গ্রিড যদি বানাই, এখানে ইনফরমেশনগুলো হচ্ছে বাস ব্যবহার করে, বাস ব্যবহার করে না, রাইড শেয়ারিং ব্যবহার করে, রাইড শেয়ারিং ব্যবহার করে না। প্রত্যেকটা ফিগার এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে টোটাল ধরে নেই 100। তো 90% ছাত্র বাস ব্যবহার করে, তাহলে বাস ব্যবহার করে 90, আর করে না হচ্ছে 10।
15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে, তাহলে রাইড শেয়ারিংয়ের টোটাল 15, করে না হচ্ছে 85। আরেকটা ইনফরমেশন আছে, প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে, তার মানে বাসও করে না রাইড শেয়ারিং করে না, সেটা 0। তো এখন তাহলে আমরা গ্রিডটা মিলালে এখানে 10, এখানে 0 যেহেতু তাহলে 10 লাগবে এখানে, আবার এখানে টোটাল 15, এখানে 10 আছে, তাহলে 5 প্রয়োজন, এবং এটা আমরা ফিল আপ করতে পারি, না করলে অসুবিধা নেই, এটা 85 হবে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এখন যে রাইড শেয়ারিং ব্যবহার করে ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করে 15 জন, এই 15 জনের কত শতাংশ বাস ব্যবহার করে, মানে 5। তো এখন অনেকেই 5% অ্যান্সারটা করবে, এটা কিন্তু কারেক্ট না। রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই 15%-এর মধ্যে 5%টা কত পার্সেন্ট, অর্থাৎ 15-এর কত পার্সেন্ট। সো 5/15 হচ্ছে 1/3, এবং 1/3 হচ্ছে 33.33%। সো 33.33% হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অপশনে নেই, সো অ্যান্সার অপশন ই হবে এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল, জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল? তাহলে জুন মাস, জুলাই মাস, ধরে নেই যে প্রতি কেজি ফজলি এবং ল্যাংড়া বলা হচ্ছে যে একই দাম ছিল, ধরে নিচ্ছি যে 10 টাকা করে ছিল প্রাইস, তাহলে এটাও 10 টাকা, এটাও 10 টাকা। জুলাই মাসে এসে ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেলো, তাহলে 10 টাকার 40% হচ্ছে 4 টাকা, তাহলে 4 টাকা বেড়ে এটা 14 টাকা হবে। আবার প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেলো, 10 টাকার 20% হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকা কমে সেই প্রাইসটা হয়ে যাবে 8 টাকা। তাহলে 1 কেজি ফজলি 1 কেজি ল্যাংড়া দুইটা যদি নেই, তাহলে 2 কেজির দাম হচ্ছে 22 টাকা, 22 টাকা। কোশ্চেনে বলা আছে যে প্রতি কেজির দাম হচ্ছে 77 টাকা, তাহলে 2 কেজির দাম যদি 22 টাকা হয়, 1 কেজির দাম হবে তাহলে 22/2। সো 22/2 যেটা, সেটা হচ্ছে 1 কেজির দাম, অর্থাৎ 11 টাকা। এই 11 টাকা কোশ্চেনে বলা আছে, 11 ইউনিট যেটা, সেটা কোশ্চেনে বলা আছে 77 টাকা, 77 টাকা। আর বের করতে হবে জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল। 1 কেজি ল্যাংড়া আমের দাম আমরা 10 টাকা ধরেছিলাম জুন মাসে, তাহলে এই 10 এটা কত আমাদের, এটা রিকোয়ারমেন্ট। 11 যদি 77 হয় 7 গুণ, তাহলে 10ও 7 গুণ হবে 70, তাহলে 70 হবে এই কোশ্চেনের অ্যান্সার অপশন সিতে। কোশ্চেন নাম্বার 9, ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন 72,150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? তার অরিজিনালি ছোটনের বেতনটা ধরে নিয়ে 100 ছিল, তাহলে 9% বেড়ে সেটা 109 হয়েছে, কিন্তু সে দেখলো যদি 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তার মানে 111 যদি হতো, তাহলে তার বেতনটা 72,150 হতো। তাহলে ছোটনের বর্তমান মাসিক বেতন কত? তার মানে এই 111% যেটা, সেটা হচ্ছে 72,150, তাহলে বর্তমান বেতন হচ্ছে 109%, সেটা কত? 111 যদি 72,150 হয়, 109%টা কত আমাদের রিকোয়ারমেন্ট। আচ্ছা, 111 এখানে 72,150 কবার যায় আমরা একটু ভাগ করে দেখি। 72,150 ডিভাইডেড বাই 111, 111 6 বার যাবে 666, সাবট্রাক্ট করলে 5, এখানে 5, এখানে 5, তা আবার 5 বার যাচ্ছে 5 5 5, তার মানে এখানে 0, 650 টাইমস। তাহলে 111 এখানে 650 টাইমস হয়েছে, তাহলে 109ও 650 টাইমস হয়ে যাবে, 109 × 650 যেটা, সেটা আমাদের আছে। তো 650 টাইমস গুণটা কিভাবে করা যেতে পারে, এখানে একটা 0 আছে, এই 0টা বসিয়ে দিই। আর 65 109 বার, 65কে যদি আমরা 100 বার নেই, 65 100 বার নিলে 65 100 হতো, আর 65 9 বার, তো 60কে 9 বার নিলে 6 নং 54 540, আর 5কে 9 বার নিলে 45, তাহলে 5807 7085 এখানে আরও আসবে, তার মানে টোটাল তাহলে 70,850 অপশন সিতে আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ছোটনের বর্তমান মাসিক বেতন 70,850। নেক্সট কোশ্চেন, একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করলো
এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল, কিন্তু এতেও তার মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো। নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ? তো আমরা জানি ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রাইস, এই ক্ষেত্রে টোটাল সেল প্রাইস আর কি। সো টোটাল সেল প্রাইস। এখন ইউনিট প্রাইস লেটসে 100 টাকা, কোয়ান্টিটি ধরে নেই লেটসে 100, তাহলে টোটাল সেল প্রাইস হবে 100 ইন্টু 100, 10,000 টাকা। এবারে প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করলো। x% বৃদ্ধি হলে 100 টাকার আইটেমটা x% বৃদ্ধি হয়ে 100 প্লাস x টাকা হয়ে যাবে, ইন্টু কোয়ান্টিটির ক্ষেত্রে বিক্রিত টিভির সংখ্যা y% কমে গিয়েছে, তাহলে 100 যদি হয় অরিজিনালি y% কমে এখন নিউ কোয়ান্টিটি হবে তাহলে 100 মাইনাস y। এই প্রাইস ইন্টু কোয়ান্টিটি করলে আবারও আমরা টোটাল সেল প্রাইস পাবো, মোট বিক্রয় মূল্য, যেটা বলা আছে অপরিবর্তিত আছে। অপরিবর্তিত মানে আগে যে 10,000 ছিল সেটাই আছে, তাহলে ইকুয়াল টু 10,000। দ্যাট মিন্স আমাদের 100 প্লাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই ইকুয়াল টু 10,000। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে এক্সকে আইসোলেট করতে হবে, এখানে এক্সকে রেখে দেই 100 প্লাস এক্স ইকুয়াল টু হবে 10,000 ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই। সো 100 আবার ডান পাশে নিয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 10,000 ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই মাইনাস 100। এটাকে সিম্পলিফাই করলে এলসিএম 100 মাইনাস ওয়াই, 10,000 মাইনাস 100 ইন্টু 100 10,000 এবং মাইনাসে মাইনাসে প্লাস 100 ওয়াই। তো 10,000 10,000 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো ফাইনালি যা থাকছে তা হচ্ছে 100 ওয়াই ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই। তাহলে 100 ওয়াই ডিভাইড বাই 100 মাইনাস ওয়াই অপশন বিতে আছে, এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটাকে আমরা প্রোডাক্ট কনস্ট্যান্সি রুলে করতে পারি। রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি এই রুলও করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার হয়ে থাকে, আমরা জানি প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স বা টোটাল প্রাইস, যেটাই হোক টোটাল প্রাইস। এখন এখানে টোটাল প্রাইসটা যদি ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে ইনভার্স সম্পর্ক হয়ে থাকে। তো প্রাইস যদি আমার x% বৃদ্ধি পায়, তো প্রাইস রেশিওটা হবে 100 ইসটু x% বৃদ্ধি পেয়ে 100 প্লাস এক্স হবে। প্রাইস যদি 100 থেকে 100 প্লাস এক্স হয়ে থাকে, তাহলে কোয়ান্টিটি রেশিওটা 100 প্লাস এক্স থেকে 100-তে হবে। কোয়ান্টিটি রেশিও কমবে, 100 প্লাস এক্স থেকে কমে 100-তে আসবে। তাহলে এখানে কমলো কতটুকু? কমলো হচ্ছে যে 100 প্লাস এক্স থেকে 100-তে আসা মানে এক্স কমলো। তো এই এক্সটা কমলো কততে? এক্স কমলো অরিজিনাল যে কোয়ান্টিটি 100 প্লাস এক্স এতে, তার মানে এক্স বাই 100 প্লাস এক্স, এইটা হচ্ছে আমার কমার হার। আর এই কমার হারটা বলা হচ্ছে কোশ্চেনে যে y% কমে গেল, y% মানে y বাই 100। তাহলে এখন এখান থেকে যদি আমরা এক্সকে আইসোলেট করতে চাই, তো প্রথমত হচ্ছে এখানে গুণ করে দেই 100x ইকুয়াল টু 100y প্লাস xy। এখন এক্সগুলোকে যদি এক পাশে নেই, তাহলে 100, আচ্ছা এক্সটা কমন নিয়ে নেই, তাহলে এই পাশে xy চলে আসলে 100 মাইনাস ওয়াই ইকুয়াল টু 100y। দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু তাহলে 100y ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই। তাহলে এখানেও আমরা দেখলাম যে অ্যান্সারটা 100y ডিভাইড বাই 100 মাইনাস ওয়াই, অর্থাৎ অপশন বি এটা। তো যে কোনো মেথডেই করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 11, মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটা খুব দামি। 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল, কিন্তু তার 2 দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারল না। যদি ঘড়িটির দাম 18% কমার পর 4100 টাকা হয়ে থাকে, ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা? তো মনে করি এই মূল দাম 100 টাকা। তো 7 দিন পর 18% কমে গেল, তাহলে 100 টাকা 18 টাকা কমে গেলে 82 টাকা হচ্ছে।
কিন্তু তার 2 দিন পর ঘড়ির দাম আবার 25% বেড়ে গেল, তাহলে যখন 25% বাড়বে সেটা এই 82 টাকার উপরে বাড়বে, তাহলে 82 টাকার উপরে 25% বেড়ে ভ্যালুটা হবে 82, কোনো না ভ্যালু 25% বেড়ে গিয়ে 5/4 টাইমস হয়ে যায়। তো এটা হবে 4 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 41 ইন্টু 5 205, 205/2, 205/2 হচ্ছে 200 100 102.5, 102.5। তো এখন রিকোয়ারমেন্ট হচ্ছে যদি ঘড়িটির দাম 18% কমার পরে 41 টাকা হয়ে থাকে, অর্থাৎ এই যে 82 ইউনিট যেটা সেটা হচ্ছে যে 41 টাকা, তাহলে ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত? মূল দাম ছিল 100, বর্তমান দাম হচ্ছে 102.5, 102.5, তাহলে পার্থক্যটা কত? 100 থেকে 102.5 পার্থক্য হচ্ছে যে 2.5। তাহলে আমাদের দেওয়া আছে যে 82 ইউনিট যেটা সেটার ভ্যালু হচ্ছে 4100, তাহলে এই যে পার্থক্য 100 এবং 102.5 অর্থাৎ 2.5, এইটা কত? 82 থেকে 4100, তার মানে অর্ধেক হয়েছে, ডাবল জিরো বসেছে, তাহলে 2.5-এরও অর্ধেক 1.25 এবং ইন্টু 100, তার মানে হচ্ছে 125 হচ্ছে এই কোশ্চেনের আনসার। তো 125 অপশন এ। কোশ্চেন নাম্বার 12, ট্রেন মধুমতি স্টেশন ক থেকে ভোর 4টায় যাত্রা শুরু করে এবং সকাল 11টায় স্টেশন খতে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন খ থেকে সকাল 5:30-এ যাত্রা শুরু করে ও সকাল 10টায় স্টেশন কতে পৌঁছায়। ট্রেন দুটি সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করা শুরু করবে? তো আমরা যদি দুইটার টাইম দেখি, টাইম রেশিও, মধুমতি এবং তিস্তা। মধুমতি 4টা থেকে 11টা, তার মানে 7 ঘন্টা সময় লাগে, ইস্টু তিস্তা 5:30 থেকে 10টা, 5:30 থেকে 10টা 4.5 ঘন্টা সময় লাগে। এখন যেহেতু ডিস্টেন্স সেম, তাহলে টাইম রেশিও যেভাবে হচ্ছে স্পিড রেশিওটা রিভার্স রেশিওতে হবে, অর্থাৎ মধুমতির স্পিড হবে 4.5 এবং তিস্তার স্পিড হয়ে যাবে 7 রিভার্স রেশিওতে। এখানে রেশিওটা সিম্পলিফাই করার দরকার না, আমরা এই যে ভ্যালু আছে এই ভ্যালু নিয়ে কাজ করি, কারণ সিম্পলিফাই করতে গেলে সময় নষ্ট হবে। তো এখন তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? যে কোনো একটাকে গুণ করে নিলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। তো টোটাল ডিস্টেন্স এখানে 7 ইন্টু 4.5, তো 7 ইন্টু 4.5 এটা হচ্ছে তাদের অরিজিনাল ডিস্টেন্স, কিন্তু 4টার সময় একটা যাত্রা শুরু করেছে আর একটা 5:30 যাত্রা শুরু করেছে, তাহলে মধুমতি যেটা 4টায় যাত্রা করলো সেটা 4টা থেকে 5:30 1.5 ঘন্টা কিন্তু কিছু পথ অতিক্রম করে ফেললো। তো 1.5 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা এই টোটাল ডিস্টেন্স থেকে মাইনাস করে দিই। মধুমতির স্পিড হচ্ছে 4.5, তাহলে 4.5 ইন্টু 1.5, এতটুকু ডিস্টেন্স সে 1.5 ঘন্টা কাভার করলো। এইটুকু ডিস্টেন্স বাদ দিলে যা ডিস্টেন্স থাকবে সেটা তাদের 5টার সময়কার তাদের মধ্যকার ডিস্টেন্স। ওই ডিস্টেন্সটা তারা কাভার করবে অ্যাট এ রিলেটিভ স্পিড অফ 4.5 প্লাস 7। তাহলে আমরা এখানে ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড ইকুয়াল টু টাইম বের হবে। এই টাইমটা হচ্ছে তাদের মিটিং টাইম 5:30টার পর থেকে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 7 ইন্টু 4.5, 4 7 28, 31.5, 31.5, আর মাইনাস 4.5 ইন্টু 1.5, 4.5 ইন্টু 1.5 হচ্ছে 4.5কে যদি আমরা হাফ করি 2.25 আর 1.5কে ডাবল করলে 3, 2.25 ইন্টু 3 2.5, 2.25 ইন্টু 3, তার মানে 6.75, 6.75 এবং ডিভাইডেড বাই হচ্ছে 4.5 প্লাস 7 11.5। আচ্ছা, তো এখানে থাকছে তাহলে 31.75 আর হচ্ছে আরও 7 24, 24.75 অ্যান্ড ডিভাইডেড বাই 11.5। তো এটাকে ডেসিমাল উঠা দিতে গেলে এখানে 2475, আর এখানে যেহেতু 1 ঘর আগে ডেসিমাল তাহলে 1150। এই দুটাকে যদি আমরা কত দিয়ে ক্যান্সেল হয়, 25 দিয়ে যদি ক্যান্সেল করতে চাই তাহলে 25 এখানে 9 বার, আরও থাকছে 9 বার 225, আবার 225 আবারও 9 বার, আর এখানে 25 আছে 1000-এর মধ্যে 25 আছে 25 100-র মধ্যে নেই 4টা 4 বার, আর হচ্ছে আবার 150 6টা।
46। তাহলে 99/46, 99/46কে যদি আমরা সিম্পলিফাই করি, এটা 46 99 দুবার 98 1, তার মানে 46, তো 6 দুগুণে 12, আচ্ছা 6 এটা 46 ছিল, সরি 46, এখানে 2, তাহলে থাকছে 7, তাহলে ডেসিমাল দিলে 0, 46 একবার যাচ্ছে, 46 একবার গেলে এখানে থাকছে 4, আর 4 3 2, তারপরে 0 বসালে এখানে যাবে আবার কত, 4 5 করে 5 বার মতো, তো 2.15 অ্যাপ্রক্সিমেটলি 2.15 আওয়ার। এখন 2.15 আওয়ারকে যদি আমরা কনভার্ট করি আওয়ারে টোটালি, তাহলে এটা 2 আওয়ার হবে, এবং 0.15 আওয়ারকে মিনিট নিলে ইন্টু 60 দ্বারা গুণ করলে 6 5 90, তার মানে 9 মিনিট অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার 9 মিনিট পরে তারা মিট করবে কয়টা থেকে, 5:30 থেকে। তাহলে 5:30 থেকে আরও 2 আওয়ার 9 মিনিট, মানে 5:30 থেকে 2 ঘন্টা 7:30, এবং আরও 9 মিনিট 7:39, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 7:39-এ তারা মিট করবে, মানে তারা অতিক্রম করা শুরু করবে। তো 7:39 এখানে নাই, অ্যান্সার অপশন ই। কোশ্চেন নাম্বার 13, 32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ 2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরও কতজন বালিকা প্রয়োজন হবে? 32 জন বালক 32B ইন্টু 24 দিনে করতে পারে যে কাজটা, সেই কাজটা ইকুয়াল টু 24 জন বালিকা 24G ইন্টু 16 দিনে করতে পারে। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে 24 ক্যান্সেল, 16 32 এর মধ্যে দুবার যায়, তাহলে 2B ইকুয়াল টু G, তার মানে B/G যদি নেই সেটা হচ্ছে 2:1, দ্যাট মিনস বয় এবং গার্লসের এফিসিয়েন্সি হচ্ছে 2:1। এখন তাহলে কাজটা কত? কাজটা হচ্ছে আমাদের 32 জন বালক 24 জনে যে কাজটা করতে পারে সেটা, তাহলে 32 জন বালক ইন্টু তাদের এফিসিয়েন্সি হচ্ছে, আচ্ছা এটা উল্টো হয়ে গেল, বয়ের এফিসিয়েন্সি 1, গার্লসের এফিসিয়েন্সি 2, সরি 1 and 2 হবে। তো বয়েজের এফিসিয়েন্সি 1 ইন্টু 24 দিনে কাজটা করতে পারে 24। এই কাজটা এখন করবে 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ 2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন কতজন বালিকা আসবে? তার মানে এই 16 জন বালক 16 জন বালিকা প্রথমে 12 দিন এবং পরে আরও 2 দিন, মোট 14 দিন কাজ করে। তাহলে এই 14 দিন কাজ করবে 16 জন বালক ইন্টু 1 প্লাস 16 জন বালিকা ইন্টু 2 হোল ইন্টু 12 দিন প্লাস 2 দিন 14 দিন কাজ করবে, এবং প্লাস আরও 2 দিন কাজ করবে নতুন কিছু সংখ্যক বালিকা। তা মনে করি যে n সংখ্যক বালিকা যাদের এফিসিয়েন্সি 2 করে এবং কাজ করবে আরও 2 দিন। তাহলে এখানে n কত সেটাই আমাদের রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো এখানে n ইন্টু 2 ইন্টু 2 4n, যদি এই পাশে নিয়ে আসি 4n ইকুয়াল টু হচ্ছে 32 ইন্টু 24 অ্যান্ড মাইনাস হচ্ছে 16 ইন্টু 1 16 ইন্টু 48 ইন্টু 14। তো যদি 4 দিয়ে সবগুলোকে ক্যান্সেল করে দিই তাহলে n ইকুয়াল টু হচ্ছে n ইন্টু হচ্ছে 8 ইন্টু 24 মাইনাস 4 দিয়ে 12 ইন্টু 14। তো এখানে যেহেতু 12 আছে, আমরা 12 থেকে এই 14 থেকে 2 নিয়ে এখানে 24 বানাই, বিকজ এদিকে 24 আছে। দ্যাট মিনস n ইকুয়াল টু 8 ইন্টু 24 আর মাইনাস এখানে হচ্ছে যদি 24 নিয়ে আসে তাহলে 7 থাকে, তাহলে 7 ইন্টু 24। দ্যাট মিনস 8টা 24 থেকে 7টা 24 মাইনাস করলে 1টা 24 থাকে, তার মানে n ইকুয়াল টু 24 হবে। তাহলে n সংখ্যক গার্লস মানে 24 সংখ্যক গার্লসের প্রয়োজন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 14, লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু গোলাপ ক্রয় করলো। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল? আচ্ছা,
তো এটাকে হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে দেখে করা যেতে পারে। আমরা দেখি প্রথম যদি প্রত্যেকটা 16 টাকা দামের কিনে, প্রত্যেকটা যদি 16 টাকা দামের কিনে থাকে, এটা ইকুয়েশন দিয়ে করলে যা হবে তা হচ্ছে 16 টাকা দামের লাল গোলাপ 16 রেড প্লাস 13 টাকা দাম হচ্ছে হোয়াইট 13W ইকুয়াল টু 293। এখন যে কোনো একটা ভেরিয়েবল এক পাশে রেখে আরেকটাকে আরেক পাশে নিয়ে এটাকে দেখতে হবে যে ভ্যালুগুলো কোনটার জন্য ইন্টিজার আসে। অর্থাৎ আমি যদি 16R-কে রেখে দিই এ পাশে, তাহলে এটা হচ্ছে 293 মাইনাস 13W, তারপরে R ইকুয়াল টু তাহলে 293 মাইনাস 13W ডিভাইডেড বাই 16। এখন এখানে এই ডাব্লিউর ভ্যালু 1 2 3 4 ইত্যাদি ধরে ধরে চেক করতে হবে যে কোন ভ্যালুটার জন্য আর এর ভ্যালুটা ইন্টিজার আসে। তো এটা অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যায়, এই জন্য আমরা এখানে একটা আনুমানিক একটা হিসাব নেই যে যদি ধরি 16 টাকারই সবগুলো কিনে থাকে, তাহলে 293 টাকায় সবগুলো যদি সে লাল গোলাপ কিনে 16 টাকা দামে, তাহলে কয়টা গোলাপ কিনতে পারতো? তো 293 বাই 16, 16 একবার, তারপরে থাকছে 133, 16 যাচ্ছে কবার? 8 6 860, হ্যাঁ 8 বার যাচ্ছে, তো এটা 18 পয়েন্ট সামথিং আসছে। আবার যদি 293 টাকার পুরো টাকায় প্রত্যেকটা এই সাদা গোলাপ কিনে 13 টাকা দামের, তাহলে কয়টা গোলাপ কিনতে পারতো? তো 13 2 jar 26, 33 আবার 32 jar, তো এটা 22 পয়েন্ট সামথিং হচ্ছে। তার মানে হচ্ছে যে সে যদি সবগুলো দামিগুলা 16 টাকা দামের কিনে তাহলে 18 পয়েন্ট সামথিং, আর সবগুলো 13 টাকা দামের কিনলে 22 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস এই সবগুলো সে 16 টাকা দিয়েও কিনে নেয়, সবগুলো 13 টাকা দিয়েও কিনে নেয়, তাহলে ইন বিটুইন কিনেছে। তার মানে ভ্যালুটা তার টোটাল গোলাপের সংখ্যা তাহলে 18 এবং 20-এর মাঝামাঝি কিছু একটা হবে, 18 এবং 20-এর মধ্যে থাকবে। তো 18-20-এর মধ্যে আমাদের অ্যান্সার অপশন এখানে 20 আছে, তাহলে আমরা এটা অ্যান্সার হিসেবে নিতে পারি। যদি এখানে কোনোটিই নয় হতো তাহলে এটাকে অবশ্যই আমরা অ্যান্সার হিসেবে নিতে পারতাম। যেহেতু কোনোটি নয় আছে, তাহলে আমরা এখন একটু চেক করে দেখতে পারি। চেকটা কিভাবে হবে, যে এখানে যদি টোটাল 20টাই হয়ে থাকে, তো ধরে নেই 16 টাকা দামের n সংখ্যক কিনেছে, তাহলে 16n, তাহলে 13 টাকা দামের হবে তাহলে 20 মাইনাস n, তাহলে 13 ইন্টু 20 মাইনাস n, তাতে করে টোটাল টাকা হচ্ছে 293। তা এখন এখানে যদি সিম্পলিফাই করি 16n এবং মাইনাস 13n, তার মানে 3n ইকুয়াল টু হচ্ছে 293 মাইনাস 260 which is 33। তো 3n ইকুয়াল টু 33, তার মানে n ইকুয়াল টু 11। যেহেতু n ইকুয়াল টু 11 আসছে, মানে ইন্টিজার আসছে, তার মানে এটা কারেক্ট আছে, কারণ n ইকুয়াল টু 11 মানে হচ্ছে 16 টাকা দামের 11টা, তাহলে 16 ইন্টু 11, এবং বাকি 20টার মধ্যে বাকি 9টা 13 টাকা দামের, তাহলে 13 ইন্টু 9, এটা করলেও আমার 293 ম্যাচ করে, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, 10 মিটার পার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ ও 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে? তাহলে একটা আয়তাকার বাগান, একটা সাইড হচ্ছে 30 এবং আরেকটা সাইড হচ্ছে 40, তো এটা 40, লেটস সে এটা 30। এখন কর্ণ বরাবর যে হেঁটে গেল সে, তো কর্ণ বরাবর হেঁটে গেলে আমরা জানি আয়তাকার যে বাগান এটা একটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা বাহু 30 আর একটা বাহু 40 হলে তার কর্ণটা 50 হবে, কারণ এটা 3 4 5 ট্রিপলেট মেনটেন হচ্ছে। তাহলে এখন সে কর্ণ বরাবর হেঁটে যাওয়া মানে এই 50 হেঁটে গেল, তারপর কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসলো মানে এই 30 হাঁটবে, তারপর 30 হেঁটে আবার এই 40 হেঁটে তারপর এখানে এই প্রান্তে আসবে। তাহলে মোট তাহলে তাকে 50 30 40 মোট 120 মিটার হাঁটতে হবে। এই 120 মিটার প্রতি 10 মিনিটে 10 মিটার করে হাঁটে, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত সময় লাগবে সেটা বেড়ে যাবে, অর্থাৎ 12 মিনিট লাগবে। তাহলে তাকে আগের জায়গায় ফেরত আসে 12 মিনিট সময় লাগবে, অপশন বি। কোশ্চেন নাম্বার 19, 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো -15, সবগুলো সংখ্যার সমষ্টি কত?
ধারাবাহিক বিজোড় সংখ্যা যখন বলা হচ্ছে তার মানে এটা সমান্তর ধারা সেট, সমান্তর ধারা, কারণ অন্তরগুলো সমান সমান করে, বিজোড় সংখ্যার মধ্যে 2 2 করে গ্যাপ থাকে। এখন সমান্তর ধারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ মিড ভ্যালু হয়, যেহেতু এখানে পঞ্চম সংখ্যাটা 9টার মধ্যে পঞ্চম সংখ্যাটা মাঝখানেই থাকে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার মধ্যে 5 নাম্বার যেটা অর্থাৎ এইটা মাঝের ভ্যালু, মিড ভ্যালু। তো এই মিড ভ্যালুটা হচ্ছে পঞ্চম সংখ্যাটা এটাই দেওয়া আছে 15 এবং এই মিড ভ্যালুটাই হচ্ছে অ্যাভারেজ। তাহলে 9টা সংখ্যার অ্যাভারেজ মিড ভ্যালু হচ্ছে -15 এবং তাদের সাম কত? তাহলে সাম হচ্ছে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস, অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস। তো অ্যাভারেজ হচ্ছে -15 এবং নাম্বার অফ টার্মস 9টা, -15 ইন্টু 9 135, -135 হচ্ছে। সো -135, অপশন ডি হচ্ছে কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 17, একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল হয় 8, সংখ্যাটির দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে? 4 গুণ, তার মনে করি সংখ্যাটা n, তাহলে 4 গুণ হচ্ছে 4n, এর সাথে 12 যোগ করলে = 8 হয়। এখন সংখ্যাটা দ্বিগুণের সাথে 7 যোগ করলে কত হবে? তাহলে দ্বিগুণ লাগবে, তাহলে দ্বিগুণ করতে গেলে 4n-কে 2 দ্বারা ভাগ করলেই 2n হয়ে যাবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা পুরোটাকে যদি 2 দ্বারা ভাগ করি 2n + 6 = 4 হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে 2 গুণের সাথে 7 যোগ করা, তার দ্বিগুণের সাথে 2n প্লাস অলরেডি 6 আছে, তাহলে 7 যোগ করতে হলে আরও 1 যোগ করা দরকার। তাহলে দ্বিগুণের সাথে 7 যোগ করা হলো, তাহলে বাম পাশে যেহেতু 1 যোগ করা হয়েছে ডান পাশেও 1 যোগ করা হবে, তার মানে 4 + 1 = 5। দ্যাট মিনস যোগফল যেটা সেটা 5 হবে, অপশন ডি। কোশ্চেন নাম্বার 19, n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে 3টি করে চকলেট দিলে 5টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4টি করে চকলেট দিতে গেলে আরও 21টি চকলেটের প্রয়োজন হয়। ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত? মনে করি ছাত্র সংখ্যা x, তাহলে 3টি করে যদি দেওয়া হয় তাহলে চকলেট পাবে 3x, কিন্তু এতে করে 5টা চকলেট অবশিষ্ট থাকে, তাহলে টোটাল চকলেট হয়ে যাবে তাহলে 3x + 5। আবার যদি 4টে করে দেওয়া হয় তাহলে ছাত্র সংখ্যা কি হবে? এক সংখ্যক ছাত্র 4টা করে পেলে 4x সংখ্যক চকলেট পাবে, কিন্তু এতে করে 21টা চকলেটের প্রয়োজন হয়, মানে শর্ট পড়ে যায়, তাহলে -21। তো এইখানেও আমার টোটাল চকলেট, এখানেও আমার টোটাল চকলেট, এই দুটো সমান। এখন এটাকে ইকুয়েট করলে আমরা 4x 3x, তার মানে x = 5 + 21 26, তার মানে মোট ছাত্র সংখ্যা, ক্লাসের ছাত্র সংখ্যা 26, অপশন ডি। কোশ্চেন নাম্বার 20, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেলে p এর মান কত? তো আমরা জানি দৈর্ঘ্য লেংথ ইন্টু প্রস্থ ব্রেথ = এরিয়া হয়। এখন লেংথ যেটা সেটা 10% ইনক্রিজ হয়েছে, যে ধরে নিই যদি লেংথ 100 হয়ে থাকে তাহলে 10% ইনক্রিজ হয়ে এটা হয়ে যাবে, বা 10% ইনক্রিজ হয়ে কোনো ভ্যালু 11/10 হয়, আর ইন্টু ব্রেথটা আপাতত এভাবেই থাকুক। এরিয়াটা বলছে 12% হ্রাস পেয়েছে, তো 12% হ্রাস পেয়ে কোনো ভ্যালু 88% হয়ে যায়, তাহলে 88/100। তো এখন ব্রেথটা তাহলে কী দাঁড়ালো? ব্রেথটা হচ্ছে এখানে যদি এই 0 এবং এই 0 ক্যান্সেল করে দিই তাহলে, এবং এটা যদি আমরা 11 এখানে ক্যান্সেল করি 8 টাইমস, তাহলে ব্রেথ হচ্ছে 8/10। 8/10 এর মানে হচ্ছে যে ব্রেথটা 8/10 হয়েছে, তার মানে আগে 10 ছিল এখন 8 হয়ে গেছে, তার মানে 10-এ 2 কমে গেছে। তো 10-এ যদি 2 কমে যায় 2/10, 10-এ 2 মানে হচ্ছে যে 20%, তার মানে 20% কমেছে। তো পি এর মান তাহলে 20, অপশন সি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল কোশ্চেনগুলো, মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভবিষ্যতে এই ধরনের আরও কোশ্চেন নিয়ে আসবেন ইনশাল্লাহ, দেখা হবে। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।